টানা আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর যে 7.5% যে ভ্যাট ছিল এটা আর থাকবে না। দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস। এই মুহূর্তের খুশি আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না, তো আমরা এটাতে খুব খুশি যে সরকার আমাদের দাবিতে মেনে নিয়েছেন। এই বিজয় আমার না, এই বিজয় আমাদের সবার, পুরো বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজয়। সড়ক অবরোধে দুপুর পর্যন্ত রাজধানী ছিল স্থবির, চরম ভোগান্তি। সাধারণ মানুষ তো সবসময় ভিকটিম, সবসময় এইরকমই হয়ে আসছে। আজকে আসলাম, এখন গাড়ি যাবে না, এখন আমাকে নামা দিচ্ছে, এখন আবার ফেরত যেতে হবে, কি করবো নিজে বুঝতেছি না। তাই না, রাস্তাঘাট বন্ধ, যাত্রীরা বাড়ালে কাউকে শুয়ে গেছে, মানে আমি কদিন টাকা দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণের যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি শিক্ষাবিদদের। ব্যয় বাড়লেও মান না বাড়ায় মঞ্জুরি কমিশনের সমালোচনা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত। দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় আনন্দ উল্লাস। সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মোহসেন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে কাল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ভারতের নিষেধাজ্ঞায় গরু আসছে না রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এবং সারা দেশে একযোগে আয়কর মেলা শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর। এবারই প্রথম মেলা হবে 86টি উপজেলায়। ভোগান্তি এড়াতেই মেলার প্রতি আগ্রহী ব্যবসায়ীরা। টানা আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সরকারের এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় নেমে উচ্ছ্বাস করেন হাজার হাজার শিক্ষার্থী। ন্যায্য দাবি নিয়ে করা ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী টিউশন ফি কাঠামো প্রণয়নের। মুহূর্তেই বদলে গেল রাজপথের চিত্র। নিমেষেই ক্ষোভ পরিণত হলো বিজয় উল্লাসে। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এভাবেই খবরটি পৌঁছায় আন্দোলনকারীদের কানে। সাথে সাথেই উত্তপ্ত রাজপথে ছড়িয়ে পড়ে উৎসবের রং। এই মুহূর্তের খুশি আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই বিজয়টা আসলে আমাদের সাধারণ মানুষের বিজয়। সাধারণ মানুষ যে আমাদেরকে যেভাবে স্যাক্রিফাইস করেছে, তারা পায়ে হেঁটে রাস্তা পার করেছে এবং তাদের গন্তব্যস্থানে বিভিন্ন অসুস্থ মানুষ ছিল, তারা যে স্যাক্রিফাইসটা করেছে এই গ্লোরিটা তাদের। যৌক্তিক দাবিটা মেনে নিয়েছে, তার সাথে সাথে যেন বেসরকারি ইউনিভার্সিটিতে ছাত্রদের প্রতি তারা খেয়াল রেখে ভবিষ্যতে যেন তাদের টিউশন ফির উপর একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে। ভ্যাট কখনোই ন্যায্য ছিল না, যা আমাদের দাবি আমরা বুঝিয়ে পেয়েছি, এজন্য আমরা খুবই আনন্দিত। আমি মাননীয় অর্থমন্ত্রীকে জানাই সালাম, হাজারো সালাম স্যারের এই সিদ্ধান্তের জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। কিন্তু তখনও রাজপথে থাকা না থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আন্দোলনের সংগঠকরা। পুলিশের পক্ষ থেকে সরে যাওয়ার অনুরোধ করার পরও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। যেহেতু আপনাদের যে দাবি ছিল সেটা মানা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, প্রত্যেকটা টিভির মিডিয়াতে আসছে, সেটা দেখে আপনারা এখন অবরোধ তুলে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা 100% নিশ্চিত হয়ে আমরা ক্লাসে ফিরে যাব। যদি তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো। আর যদি ভ্যাট এখনো প্রত্যাহার না করে 100%, শুধু এই বছরের জন্য না, সারা জীবনও, এবং কোন সরকার যাতে দুঃসাহস না করে শিক্ষার উপর ভ্যাট দিতে। 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নো ভ্যাট অন এডুকেশনের ব্যানারে গত বৃহস্পতিবার আন্দোলন তুঙ্গে উঠলেও এটি চলছে প্রায় 3 মাস ধরে। এই বাস্তবতায় আর অপেক্ষা যেন সইল না সাধারণ শিক্ষার্থীদের। হাজারো শিক্ষার্থীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস একসময় রূপ নেয় বিজয় মিছিলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন।
দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় আয়কর মেলা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় দেশের রাজস্ব আয়ের বড় অংশই শিক্ষা খাতে ব্যয় করা হয় বলেও জানান তিনি। ব্যাট বিষয়ে সরকারের যে অবস্থান, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাক্রমে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাট প্রত্যাহার করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর কোনো যে 7.5% যে ব্যাট ছিল এটা আর থাকবে না। এর আগে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশল কলেজের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফির ওপর ভ্যাট আরোপিত থাকলেও চলতি অর্থবছরই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে 7.5% ভ্যাটের আওতায় আনা হয়। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ভ্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে মন্ত্রিপরিষদ বৈঠকের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপ করা 7% ভ্যাট প্রত্যাহার করে নেয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিয়ে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান। এর আগে সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। সভায় সিভিল কোড আইনের খসড়ার সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কোস্ট গার্ড আইন 2015-তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। এদিকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসার আগে দুপুর পর্যন্ত সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। ঘন্টার পর ঘন্টা গাড়িগুলোকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিশু, নারী সহ সব বয়সী মানুষকে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে দেখা যায়। এছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী গাড়ি রাস্তায় আটকে থাকে দীর্ঘক্ষণ। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে ধরনের আন্দোলনই হোক না কেন, সবসময় এর শিকার হয় সাধারণ মানুষ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রত্যাহারের আন্দোলনও ছিল না এর ব্যতিক্রম। সকাল থেকে রাজধানী ধানমন্ডি, রামপুরা, উত্তরা, পান্থপথ সহ বিভিন্ন এলাকার রাস্তা দুপুর পর্যন্ত অবরোধ করে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল করতে না পারায় আশেপাশের ছোট গলিতে গাড়ি প্রবেশ করলেও সেগুলোতেও তৈরি হয় যানজট। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের পড়তে হয় বেশি বিপাকে। আজকে আমাদের ক্লাস টেস্ট হবে, কিন্তু প্রতিদিনই আমাদের এভাবে যেতে হচ্ছে। এখানে রাস্তা বন্ধ, আমাদের এখন সিটি পরীক্ষা আর আমরা এখন যাইতে পারতেছি না। এই বাচ্চাগুলোর গার্জেন নেই, আমার মেয়ে ওটা। এখন এই বাচ্চাগুলোর কি হবে? আমি আমার মেয়ে নিয়ে কোনোভাবে যেতেই পারি। যানজটে কোনো উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকেই। আর এতে বাস কিংবা সিএনজি চালকদেরও পড়তে হয় বিপাকে। আজকে আসলাম, এখন গাড়ি যাবে না, এখন আমাকে নামা দিছে, এখন আবার ফেরত যেতে। দর্শক, এই রিপোর্টটি আমরা পরে দেখানোর চেষ্টা করব। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। বৈঠক শেষে এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি এদিকে চলে আসেন। আমরা তাহলে সবার কার্যক্রম শুরু করে দিই। জি, না না আপনাদের ছবি নেন আপনারা। জি, কেরাত তেলাওয়াত করে তেলাওয়াত করে। এই একটা চেয়ার সামনে দিয়ে খালি জায়গা ছিল এখানে। দর্শক, চাঁদ দেখা কমিটির ঘোষণাটি শুরু হলে আমরা আবারও আপনাদের সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়তই হু করে বাড়ছে শিক্ষা ব্যয়, কিন্তু সে তুলনায় বাড়ছে না শিক্ষার মান। আর এই জন্য আঙুল উঠছে বিশ্ববিদ্যালয়ের দেখভালের দায়িত্বে থাকা মঞ্জুরি কমিশনের দিকে। তবে তাদের মতে দায়িত্ব থাকলেও রয়েছে ক্ষমতার অভাব। আর শিক্ষাবিদরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে দরকার যৌক্তিক কাঠামো প্রণয়ন।
দর্শক, শাফিন জাহিদের রিপোর্টটি আমরা দেখব কিছুক্ষণ পরে। আমরা এবার চলে যাচ্ছি চাঁদ দেখা কমিটির যে বৈঠক চলছিল সেখানে। কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1436 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সকল জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 জিলহজ 1436 হিজরি 30 ভাদ্র 1422 বঙ্গাব্দ 14 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থায় আগামীকাল 31 ভাদ্র 1422 বঙ্গাব্দ 15 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ মঙ্গলবার জিলহজ মাস 30 দিন পূর্ণ হবে এবং পহেলা আশ্বিন 1422 বঙ্গাব্দ 16 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ বুধবার থেকে 1436 হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1436 হিজরি 10 আশ্বিন 1422 বঙ্গাব্দ 25 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হইবে। আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জানাই এই জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম জাতীয় চাঁদ দেখা কমিটির সরাসরি ব্রিফিং এ। দর্শক, আপনাদেরকে এর আগে যেটি বলছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়তই হু হু করে টিউশন ফি বাড়ছে, কিন্তু শিক্ষার মান বাড়ছে না। এই জন্য মঞ্জুরি কমিশনের দিকে তারা অভিযোগের আঙুল তুলেছেন শিক্ষাবিদরা। এই সংক্রান্ত রিপোর্টটি চলুন আমরা দেখে আসি। রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, যেখানে গত 2 বছর আগেও প্রতি সেমিস্টারে 1 ক্রেডিটের জন্য খরচ ছিল 1100 টাকা, এরপর এখন সেখানে খরচ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে খরচ বাড়লেও বাড়েনি শিক্ষার মান। আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম ওরা এর চেয়ে বেশি কিছুই পাচ্ছে না। স্পেসিফিকলি বলতে গেলে ক্যাম্পাস বাড়েনি বা ক্লাসরুমের সংখ্যা বাড়েনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানোর জন্য সরকার এবং এর সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের উচিত এর নজরদারি করা। শুধু এ বিশ্ববিদ্যালয়ই নয়, এমন চিত্র দেশের প্রায় সবগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 83টি, যেখানে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছেন দেশের মোট শিক্ষার্থী প্রায় 63%। আর এটাকেই পুঁজি করে মূলত ব্যবসায়িক স্বার্থ আদায় করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এসব বিশ্ববিদ্যালয়গুলোকে দেখভালের জন্য দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারপরেও প্রতিনিয়তই শিক্ষার পিছে যে লাগামহীন ব্যয় বাড়ছে, সে অনুযায়ী কেনই বা বাড়ছে না বিশ্ববিদ্যালয়গুলোর মান। তারা বলছেন বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা প্রয়োজন। এটা যদিও মনিটরিং দায়িত্ব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সে ধরনের কোনো ক্ষমতাই নেই। আমরা যদি নিজের থেকে কোনো ব্যবস্থা নিতে যাই, তার যে আইনগত ভিত্তি সেটা তো আমাদের নাই। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তুকি না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ইচ্ছে মতো টিউশন ফি নির্ধারণ করছে। পাবলিক ইউনিভার্সিটিতে বেতন বাড়াচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু এখানে তো আর সরকার টাকা দিচ্ছে না। এই বেতন বৃদ্ধির টাকা, যে এডিশনাল এক্সপেন্সেসটা, সেটা তো আসলে ফির উপরে নির্ভর করে আমাদের চলতে হয় আর কি। তবে শিক্ষাবিদরা বলছেন, এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হলে সরকারের পক্ষ থেকে বিষয়টি তদারকি প্রয়োজন। এই যে তারা অযৌক্তিকভাবে যে প্রত্যেক বছর যে আপনার বাড়িয়ে যাচ্ছে,
এটা আমার মনে হয় কোনো মতে এটা জাস্টিফাইড নয়। সরকারের পক্ষ থেকে স্ট্রং মনিটরিং একটা সিস্টেম যদি ডেভেলপ করা হয় যে তোমার কি খরচ, তোমার কত ইনকাম, তুমি বাড়াবা কি না। তারা বলছেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য অযৌক্তিকভাবে কোনো প্রতিষ্ঠান যদি টিউশন ফি বাড়ায় তাহলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কমিশনের উচিত হবে ব্যবস্থা গ্রহণ করা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ সুরক্ষায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আগামী 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ পুরস্কার দেয়া হবে। জাতিসংঘের এই পুরস্কারটিকে পরিবেশ বিষয়ে সবচেয়ে মর্যাদাকর বলে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি এবছর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চোরা শিকার বিরোধী সংগঠন ব্ল্যাক মাম্বা, দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোমান এবং ব্রাজিলের ভেষজ প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচুরা। সন্ধ্যার সময় আরো থাকছে। নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল, জরুরি অবস্থা জারি, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো 3000 মানুষকে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে বৃহত্তর ময়মনসিংহের অন্য 2 জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে ঢাকা বিভাগেই। প্রশাসনিক নানা কর্মকাণ্ডে কেন্দ্র থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনতে নতুন বিভাগ গঠনের বিষয়টি এবছরের শুরু থেকেই আলোচনায় ছিল। সবশেষ জানুয়ারিতে বিভাগ গঠনের প্রস্তাবে ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। অবশেষে সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে মোট 4টি জেলাকে নিয়ে দেশের 8ম বিভাগ হিসেবে নাম ঘোষণা করা হলো ময়মনসিংহের। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই 4টি জেলার সমন্বয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এটা হেডকোয়ার্টার্স হবে ময়মনসিংহ শহরেই। এর আয়তন হবে 10,584 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হবে 1,13,69,606 জন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন হলে নতুন বিন্যাস হবে ঢাকা বিভাগের জেলাগুলোর। যখন পরবর্তী পর্যায়ে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে যখন আরেকটি বিভাগ হবে, তখন ঢাকা বিভাগকে আবারও পুনর্গঠনের প্রয়োজন দেখা দেবে। বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা সাধারণত 6টি জেলা আমরা বুঝি। এর মধ্যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভা, কুমিল্লার হোমনা পৌরসভার সীমানা সম্প্রসারণ ও মুরাদনগর উপজেলায় পৃথক একটি থানা হিসেবে বাঙ্গুরা বাজারের অনুমোদনও দেয়া হয় নিকারের বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার পরিবারের স্বজনরা। সোমবার সকালে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। প্রায় 10 দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আসার পরে ভালো ছিল, কালকে পর্যন্ত ভালো ছিল, আমার সাথে কথা বললো, সব বললো চলো আমরা দেশে যাই, গিয়ে দেশে গেলে ঠিক হয়ে যাবে। আজকে সকালবেলা নাস্তা খাইছে, ডায়ালিসিসও চলতেছিল, ডায়ালিসিস হাফ করার পরে হঠাৎ করে না হার্ট ফল করার পর আমার বাবা। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি করলে সবাই আল্লাহ মাফ করে দিয়েন, সবাই এটাই আমরা চাই, আমার আব্বা যেন আত্মার শান্তি পায়। সিঙ্গাপুরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মহসিন আলীর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি এস কে সিনহার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে দেয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর চিঠি
অশোভনমূলক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এ ধরনের ঘটনা বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন বলেও মনে করেন তিনি। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন বার সভাপতি। আগামী 17 সেপ্টেম্বর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। প্রধান বিচারপতির বিরুদ্ধে একজন বিচারকের এই ধরনের কাজটা শোভনীয় হয়নি। বিচার বিভাগে এই ধরনের ঘটনা আর ঘটেনি। রাষ্ট্রপতি একমাত্র তিনি অপসারণের ক্ষমতা রাখেন। রাষ্ট্রপতি যদি মনে করেন যে বিষয়টি সংসদে পাঠাবেন, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। ঢাকা সহ দেশের 7টি বিভাগে মঙ্গলবার একযোগে পালিত হবে আয়কর দিবস। জনসাধারণকে কর দিতে উৎসাহিত করতেই দেশ জুড়ে কর দিবস ও সপ্তাহব্যাপী কর মেলার আয়োজন করা হচ্ছে। এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর পরিশোধের সুযোগ ও জনবান্ধব কর নীতিমালা প্রণয়নে কাজ করছে তারা। আয়কর দিবস পালনের পর 16 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আয়কর মেলা। এর মধ্যে জেলা শহরে কর মেলা হবে 4 দিন করে। আর এবারই 86টি উপজেলায় প্রথমবারের মতো হবে এ মেলা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মনে করে, সাধারণ জনগণকে কর দিতে উৎসাহিত করতে ভূমিকা রাখবে এ মেলা। এদিকে বিগত কয়েক বছরে আয়কর মেলা যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তা কর অফিসগুলোর ভোগান্তি এড়ানোর জন্য বলে মনে করেন ব্যবসায়ী ও করদাতারা। তবে কর পরিশোধের নিয়ম সম্পর্কে সাধারণ করদাতাদের জানাতে সভা সেমিনারের মতো কর্মসূচি ব্যাপকভাবে গ্রহণ করা দরকার বলেও মনে করেন ব্যবসায়ীরা। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু আসছে না। এ কারণে লোকসানে রয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ব্রিটিশ আমল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে নিয়মিত প্রচুর পরিমাণ ভারতীয় গরু আসে দেশে। ওই সময় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি হাটটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিতি পায়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর ভারতীয় গরু আসা কমে যাওয়ায় 2005 সালে বন্ধ হয়ে যায় হাটটি। এরপরই পশুর সবচেয়ে বড় হাট হিসেবে গড়ে ওঠে রাজশাহীর সিটি হাট। কোরবানিকে সামনে রেখে হাটটিতে চোরাইভাবে অল্প গরু ও মহিষ আসলেও সীমান্তে বিএসএফ এর নির্যাতনের ভয়ে বেশিরভাগ ব্যবসায়ী ছেড়ে দিয়েছেন এই পেশা। এটা সবচেয়ে বড় হাট, এই মহিশালবাড়ির হাট, ব্রিটিশের আমবলকার হাট। এখন গরু বছর আসে না সেরকম ধরনের, 2-4টা হয়তো আসে, তো গাড়িতে চলেছে মাত্র। আমিও যেতাম গরু আনতে, কিন্তু এখন যাইনি। এখন ভয় লেগে গেছে, মানুষকে মেরে ফেলে দিচ্ছে বিএসএফ। এ কারণে আসছে ঈদে কোরবানির পশুর সংকট দেখা দেওয়ার পাশাপাশি দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও হাট ইজারাদাররা। 16,000 টাকা মন, তখন 17-18,000 টাকা মনে চলে যাবে গরুর মাংস। একটা গরু কিনতে লাগে এই ধরনের বিপদে পড়বে যারা কোরবানি দিবে। এখন যদি আমদানি বেশি থাকে তাহলে একটু মালটার এখন দামটা একটু কমার আশা আছে। এই তো বড় বেলটা কোনো মাল নাই, তার জন্য এখন দামটা খুব বাড়তি। অন্যদিকে শুল্ক কর্মকর্তারা বলছেন, ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গরু আসতো আপনার 4-5 হাজারের মতো, এবং তখনকার রাজস্ব আদায় ছিল আপনার 20-25 লাখ প্রতিদিন। এখন বর্তমানে 1 থেকে 1.5 লাখের মতো রাজস্ব আদায় হচ্ছে, মানে তার মানে 200-250 গরু আসছে। তবে সংশ্লিষ্টদের মতে ঈদের আগে সীমান্তের করিডোর কিছুটা শিথিল হলে কোরবানির পশুর সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এক সপ্তাহ হয়ে গেলেও ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। এই দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত 4 জন অগ্নি নির্বাপন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন। একজনের মৃত্যুর খবরও জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় সরকার অন্তত 3000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে। এই অবস্থায় ক্যালিফোর্নিয়ার গভর্নর সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। ভয়াবহ এই আগুনে ধ্বংস হয়ে গেছে প্রায় 275টি বাড়িঘর। আরও প্রায় 6000 ঘরবাড়ি স্থাপনা হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অগ্নি নির্বাপক বাহিনী। দাবানলের কারণে বাস্তুহারা মানুষদের জন্য প্রাথমিকভাবে আশ্রয়ের ব্যবস্থা করেছে রেড ক্রস। শুষ্ক ও খরা মৌসুমের কারণে এবছর ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আইডাহো, মন্টানা ও উটাহ অঙ্গরাজ্যের বনাঞ্চলে দাবানলের ঘটনা বেড়ে গেছে।
আবেগ নয়, গত 6 মাসের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই কেবল টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দুপুরে বীরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য অজি দলে কয়েকজন সিনিয়রকে না রেখে দল ঘোষণা হলেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী বলেও মনে করেন অভিজ্ঞ এই টাইগার। আবেগের কিছু নেই এখানে। আপনি যদি বলেন যে লাস্ট 2006 যেভাবে যে টিমটা এসেছিল আমার মনে হয় সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট টিম অস্ট্রেলিয়া, তো তাদের এগেইনস্টে যদি এত ক্লোজে গিয়ে বাংলাদেশ টিম হারে, ওই সময় তো কেউ জয় তো দূরের কথা, হয়তো বা এমনও কেউ ভেবেছিল যে 4 দিনও খেলতে পারবে কিনা বাংলাদেশ। তো সেই থেকে বলবো যে আল্লাহর রহমতে আমরা যে ক্রিকেটটা খেলছি এটা যদি আমরা কনসিস্টেন্ট খেলতে পারি, যেটা আমি বললাম যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা 5টা দিন খেলতে পারি তো জয় অসম্ভব তো কিছু না। টিমটা অলদো ইটস এ ইয়াং সাইড, বাট আমার মনে হয় অস্ট্রেলিয়ার টিম, সো আমাদের সেটা ভুলে গেলে চলবে না। সো আশা করি খুবই ভালো একটা সিরিজের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত হচ্ছি। আপনি যদি লাইনের রেকর্ড মানে খেয়াল করে দেখেন, আমার মনে হয় এখন কারেন্ট যারা আছে মানে টপ 3 মধ্যে এখন সে একজন বোলার, আর এগেন্স্ট লেফট হ্যান্ডে অবভিয়াসলি অনেক ইফেক্টিভ। স্মিথ তো অবভিয়াসলি ওদের সবচেয়ে মেইন প্লেয়ার, আর হ্যাঁ ম্যাক্সওয়েল হয়তো বা তার কামব্যাক করছে, সে লাস্ট হয়তো টেস্ট খেলেছিল সে ইউএইতে, তো তার জন্য এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। তো চেষ্টা করবো তাকে যত প্রেসারে রাখা যায় এবং তার যত আর্লি আউট করা যায়। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের কোথাও দেখা যায়নি জিল হজ মাসের চাঁদ। 25 সেপ্টেম্বর উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত, দাবি আদায় হওয়ায় শিক্ষার্থীদের উল্লাস, রাজধানী জুড়ে তীব্র যানজটে দুর্ভোগ। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত। দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় আনন্দ উল্লাস। সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে কাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এবং সারা দেশে একযোগে আয়কর মেলা শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর। এবারই প্রথম মেলা হবে 86টি উপজেলায়। ভোগান্তি এড়াতেই মেলার প্রতি আগ্রহী ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।